দেখো, আমার বাবা কোনোভাবেই যেন জানতে না পারে যে তুমি গরিব ঘরে ছিলে। যদি জানতে পারে না, তাহলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। মনে রেখো, তুমি হচ্ছে গরিব ঘরে ছিলে আর আমি কোটিপতির মেয়ে। ঠিক আছে, তোমার বাবা কোনোভাবেই জানতে পারবে না যে আমি গরিব ঘরের সন্তান। আমি খুব ভালো করেই জানি যে তুমি কোটিপতির মেয়ে, আমি গরিবের ছেলে। কিন্তু এর মানে এই নয় যে সবসময় তুমি আমাকে কথা শোনাবে। আর এই বাসর ঘরে এইসব কথা তোলার তো কোনো মানেই নেই। দেখো, তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির ঘর জামাই। তাই আমি আর আমার বাবা যা বলবো তোমাকে তো সেটাই মেনে চলতে হবে। যদি সেটা মেনে চলো, তাহলে এই যে আমার বাবার যত প্রপার্টি আছে না, সব তুমি পেয়ে যাবে। আর যদি না মেনে চলো না, তাহলে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তোমার কথা মানি বিধায় আজকে তোমাকে বিয়ে করেছি। তোমাকে পছন্দ করি, ভালোবাসি বিধায় আজকে আমি এই বাসর ঘরে বসে আছি। আর তা না হলে সেদিনের ঘটনার পর আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। দেখো, এত বড় বড় কথা বলে না লাভ নাই। চাকরি বাকরি কোনো কিছুই তো পাইতেছিল না। এখন আমাকে বিয়ে করছো, আমার বাবার এত প্রপার্টি আছে, বিজনেস আছে, এখন তো তোমার আরামায়েশে দিন কাটবে, তোমার কোনো সমস্যাই হবে না। তারপরেও আমার তো একটা ফ্যামিলি আছে, তাই না? শোনো, এই বিষয়ে না তোমাকে আমি আগেই সাবধান করে দিছি, তাই নতুন করে এই বিষয়ে না কোনো কথাই আমি আর বলতে চাই না। যাই হোক, আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমার মাথায় ঢুকায় নিও, ঠিক আছে? শোনো, আমার ঝগড়া করার কোনো মুড নেই। আজকে আমাদের বাসর রাত, তাই এইসব কথা পরেও হবে। চল, এখন আমরা বাসর করি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রোজিনা বুবু আমারে পাঠাইছে। ও হ্যাঁ হ্যাঁ, রোজিনা আমাকে ফোন করে তোমার কথা বলেছে। আচ্ছা শোনো, এই যে বিশাল বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়িতে আমি, আমার মেয়ে আর মেয়ের জামাই থাকে। তুমি কিন্তু ওদের সব কাজকর্ম আর সেবা যত্ন করবে, ঠিক আছে? জি সাহেব, আপনারা যা কইবেন আমি তাই করে দেব। আমার একটা কাজের দরকার সাহেব। ঘরে আমার স্বামী অসুস্থ। আমার স্বামী আমি ছাড়া আর কেউ নাই। আর টাকার জন্য আমার স্বামীর চিকিৎসাও করতে পারতেছি না। হ্যাঁ, মন খারাপ করো না, আমি তো আছি। আমি তোমাকে কাজ দেব, তুমি এই বাড়িতেই কাজের লোক হিসেবে কাজ করবে। দাঁড়াও, আমি আমার মেয়ে আর মেয়ের জামাইকে ডাকছি। আনিশা, জামাই, কোথায় তোমরা? জি বাবা। এই যে আমার মেয়ের জামাই আর এই হচ্ছে আমার মেয়ে। আমার ছেলে এই বড় লোকের বাড়িতে ঘর জামাই হয়ে থাকে, আর আমি সেই বাড়ির কাজের লোক হয়ে কাজ করব? হঠাৎ আমার মা শ্বশুরের কাছে এসেছে কেন? তাহলে কি আমার ঠিকানা খুঁজে পেয়েছে? অবাক হয়ে কি দেখছো জামাই বাবাজি? উনি হচ্ছে এই বাড়ির নতুন কাজের লোক। আজকে থেকে তোমাদের সেবা যত্ন, কাজকর্ম, রান্নাবান্না সব কিছুই উনি করবে। না না আব্বা, এই নোংরা পোশাকের মহিলাকে পছন্দ হয়নি, এনাকে চলে যেতে বলেন। আরে বাবা, আমার গ্রামের একটা মেয়ে ওকে পাঠিয়েছে এই বাড়িতে কাজের জন্যে। অসহায় বৃদ্ধ মানুষ, কাজ দরকার। আর তাছাড়া আমাদের আগের কাজের লোকটা তো নেই, আমাদের তো কাজকর্মে একটু কষ্ট হচ্ছে, এজন্যই তো ওকে রেখে দিচ্ছি। কোনো অসুবিধা আছে? বাবা, তোমার জামাই যখন এই মহিলাকে পছন্দ করছে না, তাহলে তার কাজে রাখা কি দরকার বলো তো? বাবা, আপনার তো কোনো কমন সেন্সই নেই। হ্যাঁ, কোত্থেকে না কোত্থেকে একটা মহিলা ধরে নিয়ে এসেছেন। এই মহিলা কি পারবে নাকি আমাদের বাড়ির সমস্ত কাজ করতে? পারবো সাহেব, আমি সব পারু। চুপ করো। কখনো কোনোদিন তুমি কাজ করেছো কোথাও? জি সাহেব, আমি করেছি। আমি অনেক বাসায় কাজ করেছি সাহেব। কাম করতে করতে আমার জীবনটা পার করছি। আর যে কত করতে হইব জানি না। আমি যদি আপনার মায়ের মতো হইতাম তাহলে পারতেন আমার এখান থেকে বাদ দিতে। পারতেন না সাহেব, আমার কাছ থেকে বাদ দিয়েন না। আমি বড় অসহায়। এই মায়ের মতো মানে কি? হ্যাঁ, কিসের মা? বাবা, এই মহিলা কিন্তু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, এটাকে বাড়ি থেকে বের করে দিন। আচ্ছা বাবা, তোমার জামাই যখন এই মহিলাকে পছন্দই করতেছে না, তাহলে এই মহিলাকে কাজে রাখার দরকার কি বলো তো? আমি বুঝি না তোমার ব্যাপার স্যাপার। চলো তো। সাহেব, আপনি আপনার মেয়ের জামাই একটু বুঝাই কর না। আমার যদি এই কামটা না হয় তাহলে আমার জামার চিকিৎসা করতে পারবো না। 2 মুঠো ভাত আমগো কপালে জুটবো না। একটু বুঝাই কোন সাহেব। আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না, আমি বিষয়টা দেখছি। তুমি একটু অপেক্ষা করো, আমি জামাইয়ের সাথে
কথা বলে তারপরে আসছি। ইয়ে জামাই বাবাজি, জামাই বাবাজি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলতে চাই। আপনি আবার কি বলবেন বলুন। দেখো বাবাজি, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করতে নাই। এই পৃথিবীতে সবাই সমান, মানুষ তো মানুষেরই জন্য। আমি বলছিলাম কি, আমি ওই বৃদ্ধ মহিলাটাকে এই বাড়িতে কাজে রেখে দিই। বাবা, তোমার হৃদয়ের মাঝে এত দয়া যে যাকে তাকে দেখলেই তোমার মায়া হয়ে যায়। এইসব মানুষ অসহায়ত্বের কথা বলে সুযোগ নেয়। স্বামী অসুস্থ, সন্তান অসুস্থ, এইসব কথা বলে বাড়ির ভিতরে ঢোকে আর চুরি চামারি করে নিয়ে চলে যায়। আরে না না বাবাজি, আমার তো ওই মহিলাকে দেখে চোর মনে হচ্ছে না। ওনার স্বামী সত্যি সত্যি অসুস্থ, আর তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। ঠিকমতো দুবেলা দুমুঠো ভাতও তাদের জুটছে না। আচ্ছা, আমি বলছিলাম কি, আজকে যদি তোমার বাবা মা বেঁচে থাকতো আর তাদের অবস্থা যদি এরকমের হতো, তাহলে তুমি কি চুপ করে থাকতে পারতে? আপনি সব কি বলছেন বলুন তো? কার সাথে কি তুলনা করছেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি এত করে বলছেন, সেহেতু তাকে রেখে দিন। আর অবশ্যই বলবেন আমাদের সেবা যত্ন যেন ঠিকঠাক ভাবে করে। জামাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাই। হ্যাঁ, এখন আর কান্নার কোনো কারণ নেই। আমার জামাই রাজি হয়ে গেছে, তোমাকে কাজে রাখতে বলেছেন। তুমি এখন থেকে এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবে। কিন্তু হ্যাঁ, ওদের কাজকর্ম, সেবা যত্ন এগুলো কিন্তু ঠিকঠাকভাবে করবে, ঠিক আছে? জি সাহেব, আমি এত সেবা যত্ন করুম, তাকে কোনো সমস্যা হইব না। তাকে যদি পায়ে কাটা বিন্দে, এই কাটা দরকার বলে আমার দাঁত দিয়ে তুলে দেবো। এত আদর যত্ন করুম, তারা আমার কোনোদিনও বলতে পারবো না। আমি জানি তুমি মন দিয়ে এ বাড়িতে কাজকর্ম করবে। তোমার কথায় আমি নিজেও খুব খুশি হয়েছি। আর শোনো, আমার জামাইটা আসলে খুব বড় ঘরের ছেলে তো, বাবা মা অনেক আগে মারা গিয়েছে, এজন্যই আমার বাড়িতে ঘর জামাই থাকে, এই আর কি। আপনার জামাইয়ের বাবা মা মারা গেছে? হ্যাঁ, ওর বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। আচ্ছা শোনো, আমার জামাইটা অনেক বড় ঘরের ছেলে, বুঝলে, কিন্তু একটু রাগী মানুষ। তোমাকে যদি কিছু বলে তাহলে তুমি মন খারাপ করবে না, তর্ক করবে না। দরকার হলে তুমি আমার কাছে বলবে, আমি জামাইকে বুঝিয়ে সুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? না না না, তর্ক করুন কেন? আমি তো তাকে মায়ের বয়সীর মতনই। তাকে কোনো সমস্যা হোক এটা আমি কোনোদিনও চাবো না। যত কষ্টই হোক, যত দুঃখই হোক, তাকে সেবা যত্ন করুন, তাকে মন খুশি রাখুন। আপনি কোনো চিন্তা করেন না সাহেব। বাহ বাহ, তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেল। জানো তো, এই বাড়িতে মায়ের মতো কেউ নেই। আমার বিশ্বাস তুমি সেই মায়া মমতা দিয়ে আমার জামাই আর মেয়েকে দেখে রাখতে পারবে। সেই বিশ্বাসটা তোমার উপরে আমার আছে। আমার এছাড়াও তোমার উপরে আরেকটা বড় বিশ্বাস হচ্ছে, তুমি যদি এই বাড়িতে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করো, তাহলে আমার এই বাড়িটা আবার আনন্দে সুখে ভরে উঠবে। জি সাহেব, আমি সবসময় তাকে খুশি রাখুন, সবসময় তাকে মন জোগায় চলুন। আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। এনো, এই টাকাটা রাখো। জি সাহেব। এই টাকাটা কিন্তু তোমাকে এই মাসের বেতনের অগ্রিম হিসাবে দিলাম, ঠিক আছে? আর হ্যাঁ, কালকে থেকেই কিন্তু কাজে যোগদান করবে, ঠিক আছে? আল্লাহ আপনার মঙ্গল করুক। আল্লাহ যেন সবসময় আপনার সুস্থ রাখে, দোয়া করি আল্লাহর কাছে। এই টাকা দিয়ে বাড়িতে যাওয়ার সময় চাল ডাল যা লাগে নিয়ে যাবে, আর তোমার স্বামীর জন্য কিছু ওষুধপত্রও নিয়ে যাবে। আর কালকে সকালে আসতে কিন্তু ভুল করো না, ঠিক আছে? জি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছো, আমি একটা কাম নিছি, অনেক বড় লোকের বাড়ি। সাহেব তো অনেক ভালো। কি ব্যাপার? চুপ করবো?
ওই সাহেবের কথা আমার কইস না। মানুষের বাসায় আর ভাঙনি গামলা দিয়া একটা সাহেব বানাইছিলাম। আমার আমার অবস্থা দেখছস? আমার অবস্থা দেখছস? তোমার আমি কি কইরা কমু? মানুষের বাড়িতে তুমি কামলা দিয়া যারে তুমি সাহেব বানাইছিলা, এটাই সেই সাহেব। তখন আমি কামলা দিতাম, আশেপাশের গৃহস্থরা কইতো খোলে আমার দিন, তুমি কামলা দিয়া তোমার পোলাটারে মানুষ করতেছো, লেখাপড়া শিখাইতেছো, দেখো একদিন তোমার কোনো কষ্ট থাকবো না। কিন্তু এখন মনে হইতাছে সব মিথ্যা, সব মিথ্যা। দুঃখ করো না, আমাকে কপালে যা ছিল তাই তো হইছে। দুঃখ করুন না কেন বউ? জীবনের আমি রোদ্রে বুইরা বৃষ্টিতে ভিজা মানুষের বাসায় কামলা দিয়া মানুষ করছি, এই বলা আমাকে খবর লয় না। আমি বইরা আছি না বাইতে আছি, কোনো খোঁজ খবর লয় না। তুমি তার লিগে দোয়া করো, সে যেন ভালো থাকে, সুখে থাকে। হ্যাঁ, জীবনে এতটুকু সুখের মুখ দেই নাই। হ্যাঁ, আর যখন বলা কইতো কথা নাই, কলম নাই, তখন মাথাটা খারাপ হয়ে যাইত রে বউ, মাথাটা খারাপ হয়ে যাইত। সেই দিনগুলোর কথা মনে বললে বুকটা বুকটা ফাইটা যায় না বউ, বুকটা ফাইটা যায়। এসব আল্লাহর লীলা খেলা, আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। বউ, আমি তো বুঝলাম, কিন্তু অতীত মনে কইরা আমার আমার বুকের ব্যথাটা বাড়তেছে। আমার ওষুধ দে। তুমি অতীতের কথা বাদ দাও, অতীতের কথা ভাবলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে। আমি তোমার ওষুধ এনে নিতেছি, ওষুধ খেয়ে তুমি একটু ঘুমাও, আমি যাইতেছি। আচ্ছা, কোথায় ঘুরতে যাবে বলো তো? আর ভালো লাগছে না বাসার মধ্যে। ঠিক বলছো, কোথাও একটা যাওয়া উচিত। চলো কক্সে ভালো আইডিয়া। সাহেব, মেম সাহেব, আপনাকে চা নেন। এই কি চা বানিয়েছো? হ্যাঁ, চা বানাতে পারো না নাকি? এই, তুমি যে চা বানাতে পারো না সেটা বলো নাই কেন আগে? হ্যাঁ, চাতে লবণ দিয়েছো কেন? সাহেব, মেম সাহেব, আমরা তো চায়ের মধ্যে লবণ দিয়ে খাইতাম। এই ছোট লোকের বাচ্চা, তোরা চায়ে লবণ দিয়ে খেতে পারিস মানলাম, আমরা যে চায়ে চিনি দিয়ে খাই সেটা জানিস না? সাহেব, যখন চিনি কেনার মতো টাকা ছিল না, আপনি তো লবণ দিয়ে এই চা খাইতেন, এটা কি ভুলে গেছেন? এই কি বলতেছে এই মহিলা? পাগল হয়েছে নাকি? এই তোমার কি বলে এই মহিলা? এই তুমি কি বললে? হ্যাঁ, কি বললে তুমি? আমার ফ্যামিলির সম্পর্কে তুমি কিছু জানো? এই বেরো, বেরো এখান থেকে, বেরো। ছি 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 জামাই, মায়ের বয়সী একজন মহিলাকে এভাবে ধাক্কা দিতে তোমার বিবেকে বাঁধলো না? না, বাদলো না। এই মহিলাটা কি করেছে আপনি জানেন? কি করেছে? আমাদের চায়ের মধ্যে চিনি না দিয়ে লবণ দিয়েছে। তাতে তো কোনো অন্যায় করেনি। গ্রামের অনেক লোকই চায়ের মধ্যে লবণ দিয়ে খায়, আমরাও ছোটবেলায় খেয়েছি, তাতে চায়ের স্বাদ আরো ভালো হয়। তার মানে আমি এই বাড়ির জামাই না, আমি গরু, তাই না? হ্যাঁ, গরুকে যেমন পানির ভিতরে লবণ দিয়ে খাওয়ানো হয়, আমাকেও চায়ের মধ্যে লবণ দিয়ে খাওয়ানো হচ্ছে। থাকবো না আমি এই সংসারে, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও, শোনো, দাঁড়াও। বন্ধু সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন এবারের মতো। আরে না না, তুমি কোনো অন্যায় করনি। আচ্ছা, তুমি ওদের ব্যবহারে কোনো কষ্ট নিও না, বিষয়টা আমি দেখছি। জি। দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। এই তুমি কি বোকা নাকি? হ্যাঁ, সামান্য একটা কাজের মহিলার জন্য তুমি তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? এই তুমি আমার সামনে থেকে সরো, সরো বলছি। আমি এই বাড়িতে আর কখনো ফিরে যাব না। আরে দেখো, তুমি একদম পাগলামি করো না। আচ্ছা শোনো, আমি আমার বাবাকে তো খুব ভালো করে চিনি, সে খুব দয়ালু একজন মানুষ, সে গরিব দুঃখীদের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারে না। আমার চেয়ে তোমার বাবার কাছে কি কাজের মহিলা বেশি হয়ে গেল?
আমার একটা আত্মসম্মান বোধ আছে না? এটা তো বাবাকে বুঝিয়েও বলা যাবে, তাই না? আমি তাকে আর কিভাবে বোঝাবো বলো? আমি ওই কাজের মহিলাকে দেখে বলেছিলাম এনাকে রাখা যাবে না, তারপরেও উনি ওনাকে রেখে দিয়েছেন। তাহলে আমি আর কিভাবে বোঝাবো? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো। আর ওই কাজের মহিলাকে বিদায় করতে হবে, তো তাকে কিভাবে বিদায় করতে হয় সেই কৌশল আমার খুব ভালোভাবে জানা আছে। সত্যি বলছো তুমি? আরে বাবা, আমি কি তোমাকে কখনো কোনোদিন মিথ্যা কথা বলছি? আচ্ছা তুমি খামোখা রাগ করছো, চলো তো এখন যা করার হবে, চলো আসো। এই দুনিয়াটা অনেক স্বার্থপর গো। এই দুনিয়াটা এত স্বার্থপর, তা আমি আগে জানতাম না। এই দুনিয়াতে এখন আর বাঁচতে ইচ্ছা করে না। সত্যি করে কত বউ, কি হয়েছে তোর? ওই বড় লোক বাড়ির থেকে কাম করা আসার পর খালি কান্দাছিস কেন? না, আমার কিচ্ছু হয় না। তোর মুখ দেখলেই আমি সব কয়ে দিতে পারি, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি আর হইব, চা বানাইতে গিয়ে একটু ভুল করছিলাম, এই ভুলের কারণে আমার গালের মধ্যে একটা সর বাইরে বইছে। তোরে কত করে কইছি না বউ, তোর আর কাম করা লাগবো না। তুই কাম করতে করতে তোর বয়স হয়েছে, তুই আমার কথা বলস না। ওগো, কাম না করলে খামো কি? আর কাম না করলে তোমার চিকিৎসাও তো করতে পারো না। বউ, এক কাম কর, আমার গলা ডিমা মাইরা ফেলা, তারপরে তুই একটু বিষ কিনা খা ফেলা, আমরা দুজনে এক লগে বইরা থাকি, আর বাঁচতে ইচ্ছা করে। এটা তুমি কইও না, এই কথা তুমি কইও না। তাহলে আমি কি কমো, তুই ক। আমার লেগে তুই মানুষের বাড়িতে কাম কইরা মাইর খাইবি, আমার কি বুকে কষ্ট লাগে না, যন্ত্রণা হয় না? এই কষ্ট দুঃখ যন্ত্রণা আমগো আর ছাড়বো না গো, আমার ছাড়বো না। এই দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমগো বাঁচতে হইব। সেই ভাইসা থাকার থেকে আমাকে মরণের ভালো রে বউ, মরণই ভালো। এটা তুমি মানুষের কাজ করেছো জামাই। আমি তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু কাজটা তুমি মোটেও ঠিক করোনি। বাবা, তুমি শুধুমাত্র একটা কাজের মহিলার জন্য তোমার জামাইকে অপমান করতেছো। অপমানের মতো কাজ করলে অপমান করব না, তাহলে কি করব? এর জন্যই আমি শ্বশুর বাড়িতে থাকতে চাই না। আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি তো আমাকে এই বাড়িতে আবার নিয়ে এলে। একদম ফালতু কথা বলবে না জামাই, আমি কিন্তু অন্য মানুষের মতো না। তুমি কি বলতে পারবে কোনো দিন তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছি? তাহলে কাজের মহিলাটার জন্য আমার সাথে এমন করছেন কেন? ওরাও মানুষ, মানুষকে মানুষ ভাবতে শেখো। ধনী গরিব, ছোট বড়, সব উপরওয়ালার ইচ্ছা। এসব নিয়ে অহংকার করে কাউকে ছোট ভাবা ঠিক না। আপনার চোখে কাজের মহিলাটা মানুষ, আমি মানুষ না? আমি কি কখনো বলেছি যে তুমি মানুষ না? আপনি কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলুন তো। আজকের পর থেকে ওই মহিলার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না। আমি যদি শুনি ওই মহিলার সাথে তুমি আবার খারাপ ব্যবহার করেছো, তাহলে কিন্তু আমি এটা মেনে নেব না। কথাটা মনে রাখবে। তোমার আব্বা কি বলে গেল দেখেছো? আচ্ছা তুমি চুপ থাকো, ওই কাজের মহিলাকে কিভাবে এখান থেকে বের করতে হয় সেই কৌশল আমার খুব ভালোভাবে জানা আছে। তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না। চলো চলো। আব্বা, মা। আব্বা, আমি কলেজে যাচ্ছি। কলেজে পরীক্ষার ফির বাবদ ৫,০০০ টাকার দরকার। এত টাকা লাগবো? এত টাকাতে কি করবি বাবা? মা, সামনে তো পরীক্ষা, এই স্যাররা বললো পরীক্ষার ফির বাবদ ৫,০০০ টাকা দিতে হবে। এত টাকা তোর বাবা পাইবো কই থেকে? মা, স্যাররা বললো যদি টাকাটা না দেওয়া হয় তাহলে আমাকে পরীক্ষায় বসতে দিবে না। ও কবে লাগবো বাজান? আব্বা, আজকেই লাগবে। আজকে?
এতগুলা টাকা কেমনে জোগাইব তো বাপে? মা, এই স্যাররা বললো যদি টাকাটা না দেই তাহলে পরীক্ষায় বসতে দিবে না। হে লালা 5,000 এইটা তুমি কি করলা? এতগুলা টাকা তুমি দিয়া দিলা? এই টাকাগুলা তুমি তো তিল তিল করে জমাইছিলা, তুমি না ডাক্তার দেখাবে? আরে হনো উল্টা পাল্টা কথা কও কেন? আমাকে বলা পরীক্ষা দিয়ে বড় অফিসার হইব, ভালো পাস দিলে বড় অফিসার হইব, তখন আমাকে দুঃখ কষ্ট থাকবো না, তখন আমি বড় বড় ডাক্তার দামো। যা দাদা তুই যা, টাকাটি জমা দিয়া ভালো পুরো পরীক্ষা দে, পড়াশোনা ভালো করে করবা যান, ভালো করে পড়াশোনা করে বড় অফিসার হ, তাই না? আমাকে আমাকে দুঃখ কষ্ট থাকবো না বাজার, তখন আমার বড় ডাক্তার থাকস। আব্বা, এই টাকাটা যেহেতু তুমি তোমার চিকিৎসার জন্য রাখছিলা, তুমি একটা কাজ করো, টাকাটা তোমার কাছেই রেখে দাও। আমি না হয় স্যারদেরকে বলবো যে স্যার আমি টাকা জোগাড় করতে পারিনি, যদি পরীক্ষায় বসতে দেয় তাহলে দিল, আর যদি না দেয় তাহলে এবার আর পরীক্ষা দিব না। আরে পাগল মতো কথা কস কেন? যা এই টাকাটা জমা দে, জমা দিয়ে ভালো করে পরীক্ষা দে বাজান, তুই ভালো করে পরীক্ষা দে, বড় অফিসার হইলে আপনি অনেক খুশি হব বাজান, আমাকে দুঃখ কষ্ট থাকবো না, তখন তুই আমার বড় ডাক্তার দেয়, এরকম কত ডাক্তার দেয় পারো, আমি যা তো যা যা জমা দে টাকাটা। আচ্ছা আব্বা, দোয়া করো আমি যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি। না এই তুমি এটা কি করলা? এই টাকাগুলো সব দিয়ে দিলা পরে? যাও তো, তুমি তোমার কামে যাও, যাও, বুঝো না খামাকে কথা কও, যাও। ভালো কথা কইলেই খারাপ হয়ে যায় কেন? শোনো, অনেক দিন তো হলো আমরা রিলেশনে আছি, তাহলে বিয়ে করতেছো কবে আমাকে বলো তো? দেখো আমি তো এখনো চাকরি বাকরি করছি না, চাকরি বাকরি করি তারপর না হয় তোমাকে বিয়ে করব। চাকরি বাকরি? তোমাদের ওই চাকরি বাকরি না কিচ্ছু হবে না। শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমার বাবা অন্য কোথাও আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন তুমি কি করবা শুনি? আচ্ছা আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি একটা ব্যবস্থা করছি। দেখো, আমি এত কিছু শুনতে চাই না, আমি তোমার ব্যাপারে আমার বাবার কাছে সবকিছু বলছি, তো আমার বাবার কোনো আপত্তি নেই, আমার কোনো ছেলে পছন্দ নেই, তবে হ্যাঁ তার একটাই শর্ত, যাতে ছেলে যেন গরিব না হয়। শোনো, তোমাকে আমি আমার বাবার সাথে পরিচয় করে দিতে পারি, যদি তুমি তোমার পরিচয়টা গোপন রাখো। কি তুমি কি রাজি? আচ্ছা আমি না হয় আমার পরিচয় গোপন রাখলাম, কিন্তু আমার বাবা মায়ের পরিচয় কিভাবে গোপন রাখবো? দেখো, তোমার পরিচয় গোপন রাখতে হলে তোমার বাবা মার পরিচয় গোপন রাখতে হবে, এতে কিছু করার নাই। দেখো, তুমি খুব ভালো করে জানো যে আমার বাবার কোনো ছেলে নাই, সো আমার বাবা চায় যেন তার জামাই ঘর জামাই হয়ে থাকে, মানে আমাদের বিজনেস প্রপার্টি যা আছে সবকিছু যেন দেখাশোনা করে, তার মানে তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে আমার বাসাতে। তাই তোমার পরিচয় মানে তোমার বাবা মার পরিচয় তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে। না না নিশা, এটা হয় না, আমি আমার বাবা মাকে ছেড়ে তোমাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, বড় করছে, লেখাপড়া করেছে, দ্যাটস এনাফ, আর তো দরকার নাই। এখন তুমি আমাকে বিয়ে করবা কিনা সেটা বলো, আর তুমি যদি তোমার বাবা মার সাথে থাকতে চাও না, আমি কিন্তু তোমার বাবা মার সাথে তোমাকে শান্তিতে জীবনও থাকতে দিব না। তুমি একটু বোঝার চেষ্টা করো, দেখো যারা আমাকে বড় করেছে, জন্ম দিয়েছে, তাদের ছেড়ে আমি তোমাদের বাসায় কি করে থাকবো? দেখো, আমি এত কিছু বুঝতে চাই না, তুমি কালকে তোমার ব্যাগপত্র যা আছে সবকিছু গুছিয়ে নিয়ে আমার বাবার সাথে দেখা করবা, আর তখনই বিয়ের ব্যাপারে সব কথা হয়ে যাবে, আর তুমি আমার বাসায় ঘর জামাই থাকবা। রাজি তো? আচ্ছা ঠিক আছে, রাজি। তো চলো, এখানে দাঁড়িয়ে আসছো কেন? কি ব্যাপার, তুমি এভাবে চুপচাপ বসে আছো যে? না, আসলে ভাবছিলাম কি ভাবছো? ভাবছিলাম বিয়ের আগের কথা, যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হলো। মানে? হ্যাঁ আরিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? তুমি তো আমার বাবা মাকে কখনো দেখোনি, এই বাড়িতে যে মানুষটা কাজ করতে এসেছে সেই মানুষটাই আমার মা।
বাড়িতে যে মহিলা কাজ করে সেই মহিলা তোমার মা? তার মানে তুমি একটা কাজের মহিলার ছেলে। আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আগে তো জানতাম যে তুমি গরিব, ঠিক আছে, কিন্তু এটা ভাবি নাই যে তুমি একটা কাজের মহিলার ছেলে। এভাবে কেন কথা বলছো? সে তো আমার মা, তাই না? আমি তোমাকে বলেছিলাম আমার বাবা মায়ের সাথে আমি কখনো যোগাযোগ রাখবো না, কিন্তু আমার মা যে এই বাড়িতে কাজের জন্য আসবে কে জানে। আচ্ছা শোনো, এই মহিলাকে না এই বাড়িতে কাজের মহিলা হিসেবে রাখা যাবেই না। হ্যাঁ, আমি সেটাই বলছি। মা আমার চোখের সামনে থাকলে আমি কখনো সহ্য করতে পারবো না। যেভাবেই হোক মাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। তা তো রাখা যাবেই না। আর খবরদার, আমার বাবা যেন কোনোভাবে জানতে না পারে এই মহিলা তোমার মা। তোমাকে যেন আমি তোমার মায়ের সাথে রং ঢং করতে যেন না দেখি। হ্যাঁ, যদি এরকম করতে দেখি না, তাহলে তোমার মায়ের মনোমুখ ছাড়া আর কিছু দেখতে পাবা না। আনিশা, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই বলবে আমি আমার মায়ের সাথে সেভাবেই ব্যবহার করব। খালাম্মা, খালাম্মা, জি মা। খালাম্মা, হ্যাঁ? শুনলাম আপনার স্বামী নাকি অনেক অসুস্থ। হ মা, আমার স্বামী অনেক অসুস্থ। কালকে রাত্রে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। মনে করছিলাম আজকে কাজে আসুন না, কিন্তু আপনাকে কথা চিন্তা করে তাড়াতাড়ি চলে এলাম। খালাম্মা, সেদিন আপনার গায়ে হাত তুলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি পারলে আমাকে আর আমার স্বামীকে মাফ করে দিবেন, রাগ করে থাকবেন না। না মা, আমি আপনাকে উপরে রাগ করি নাই, মানুষই তো ভুল করে। আচ্ছা খালাম্মা, এই যে এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো নিয়ে আপনি আপনার স্বামীর চিকিৎসা করাবেন। না না মা, আমি এত টাকা নিতে পারব না। আমি আপনাকে টাকা দিচ্ছি, এটা ভয় কিসের? খালাম্মা, আপনি দ্রুত একটুখানি কাজ করে তারপর বাড়িতে যাবেন, দেন আপনার হাজবেন্ডকে নিয়ে হসপিটালে নিয়ে যাবেন। এত টাকা আপনি আমার কি লেগে দিবেন? আচ্ছা খালাম্মা, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনি নিতেন না? মেয়ে? আপনি যখন আমার মেয়ের কথা বলছেন, ঠিক আছে মা, আমি নিতে পারি। এই টাকাগুলো আমি কিন্তু ধীরে ধীরে শোধ করে দেবো আপনারে। না না খালাম্মা, আপনার এই টাকাগুলো পরিশোধ করতে হবে না। আমি এই টাকাগুলো দিচ্ছি আপনার স্বামীর চিকিৎসা করার জন্য। নিন। ঠিক আছে মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। যাক, কাজটা হয়ে গেল। আব্বা, আপনি এইখানে আর আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? আচ্ছা, তুমি তো আমাকে একটা ফোন দিলেই পারতে। আব্বা, আমি আপনাকে বারবার ফোন দিচ্ছিলাম, পরে গিয়ে দেখলাম আপনার ফোনটা আপনার বালিশের নিচে। পরে ভাবলাম আপনি কোথায়, ভেবেছিলাম হয়তো আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, গাড়িটাও গ্যারেজে। তাই আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে বাসায় ফোনটা রেখে এসেছি। আর গাড়িটা একটু ডিস্টার্ব দিয়েছিল, তাই গাড়ি ছাড়াই বের হয়েছি। আচ্ছা, এখন বলো কি হয়েছে? আব্বা, আপনাকে এখানে দাঁড়িয়ে বললে তো আপনি বিশ্বাস করবেন না, স্পটে যেতে হবে। মানে আপনার বাসায় গিয়ে মেয়ের সাথে কথা বলার পর আপনি বুঝতে পারবেন আসলে ঘটনা কি হয়েছে। আচ্ছা বাবাজি, তুমি এখানেই খুলে বলো না কি হয়েছে। আব্বা, এটা রাস্তা, আশেপাশে অনেক মানুষ আছে, এখানে বলা যাবে না। আপনি আমার সাথে বাড়িতে চলুন, সবকিছু বুঝতে পারবেন। আমি বাসা থেকে আসতে না আসতে এমন কি ঘটে গেল? সেই জন্যই তো বলছি, আপনি আমার সাথে না গেলে তো বুঝতে পারবেন না। আপনি আমার সাথে চলুন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া বললামই তো, আপনাকে খুঁজতে খুঁজতে আমি একদম হয়রান হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে চলুন। দেখি কি হয়েছে। কি ব্যাপার আনসিয়া, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বাবা, তুমি কালকে যে টাকাগুলো তোমার জামাইকে ব্যাংকে রাখতে দিয়েছিলে, সেই টাকাগুলো সব চুরি হয়ে গেছে। বলিস কি? বাবা, আমি আপনাকে অনেকবার বলেছিলাম, আপনি আমার কোনো কথা শোনেননি। ওই কাজের মহিলাকে আমি এই বাড়িতে রাখতে নিষেধ করেছিলাম, তারপরেও আপনি এই বাড়িতে রেখে দিয়েছেন। তার মানে তুমি কি বলতে চাও? আচ্ছা বাবা, এতদিন তো আমাদের বাসায় কোনো টাকা পয়সা কিচ্ছু হারায়নি। ওই কাজের মহিলা আসতে না আসতেই আমাদের বাসায় চুরি হয়ে গেল। তার মানে তোরা বলতে চাচ্ছিস টাকাগুলো ওই মহিলাই নিয়েছে? অবশ্যই বাবা, আমি এটাই বলতে চাচ্ছি। ওই কাজের মহিলা ছাড়া এই বাড়িতে চুরি করার মতো আর কেউ নেই। তার মানে এই কাজটা সেই করেছে। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। তাহলে কি মনে করছেন, টাকাগুলো আমরা চুরি করেছি? আমি তো সেটা বলিনি।
তাহলে টাকাগুলো কোথায় গেল বাবা? আমি বলতেছি ওই মহিলাকে সার্চ করলে ঠিকই ওর কাছ থেকেই টাকাগুলো পাওয়া যাবে। তুমি আমার কথা মিলিয়ে দেখো। যদি না পাই? ঠিক আছে বাবা, আমি ওই মহিলার শরীর তল্লাশি করব, তারপর দেখবা ওর কাছ থেকে টাকা বের হইছে। আসো আমার সাথে। বাবা সাহেব, আমার একটু দ্রুত বাড়িতে যেতে হবে, আমার স্বামী অসুস্থ, তারে ফালাই থেকে আপনার কাজে আসছি, আমার একটু ছুটি দিতে হবে। কিন্তু তার আগে তোমার দেহ তল্লাশি করতে হবে। আমার দেহ তল্লাশি কেন সাহেব? কেন দেখি তো। এটা এটা কি হইতেছে? কি করতেছেন ম্যাম সাহেব? এটা কি? হ্যাঁ দেখছো বাবা, তোমাকে আগেই বলছিলাম না আমি? এখন আমার কথাই তো সত্য হলো, এই মহিলাটা একটা চোর। সাহেব এসব কি হইতেছে? আমি কিছুই বুঝতেছি না। আমি চুরি করি নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে সাহেব। তুমি চুপ করো। তুমি অসহায় মহিলা বলে তোমাকে আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছিলাম, আর তোমার স্বামী অসুস্থ বলে তোমাকে দয়া করেছিলাম, আর এইটার প্রতিদান দিলে। আপনারা দয়া করে আমার কথা শুনে, একটু কথা শুনে। এই তোর কি কথা শুনবে রে? এই জন্যই বাসে এসেছিলি তাই না? শুধুমাত্র টাকা চুরি করার উদ্দেশ্যে? আমি টাকা চুরি করার উদ্দেশ্যে নাই নাই। বাবা আমি বলি কি, ওনার সাথে এত কথা না বলে ওনাকে পুলিশে দেওয়া উচিত। আমি পুলিশে ফোন দিচ্ছি, আপনি ওটাকে পুলিশে দিয়ে দিন। আমার পুলিশের কাছে দিবেন না, আমার স্বামী অসুস্থ, আমার বাসায় যাইতে হইব। আপনারা আমার ছেড়ে দেন, আমি চুরি করি নাই। তোমার স্বামী অসুস্থ বলে তুমি টাকা চুরি করবে? হ্যাঁ, তোমাদের মতো কিছু সংখ্যক মানুষ না এই আমাদের মতো বড় লোকদের ভাঙিয়ে খায়। আচ্ছা তোমার স্বামী মরলেই কি বাঁচলেই কি, এর জন্য আপনি টাকা চুরি করবেন? এতদিন তোর সম্মানের দিকে তাকাইয়া আমি আমার মুখটা খুলি নাই। তোর বাপে মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ কইরা তোরে পড়ালেখা করে মানুষ করছে, আর সেই বাবা তোর মরতে বসছে, আর তুই আমার চোর বানাইলি। তারপর আমি মুখ খুলি নাই, কারণ তুই আমার ছেলে, তোর সম্মান মানে আমার সম্মান। কি বলছো তুমি? তুমি আমার জামাইয়ের মা? আর এই যে আপনার মেয়ে, ও আমাকে জোর জবরদস্তি করে এই টাকাগুলো আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি কোনো চুরি করি নাই। ওই তুই কি আমার মেয়ে? একটা অসহায় মানুষকে এইভাবে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিয়েলি? মন্ডল সাহেব, আর এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ও একটা কুলাঙ্গার সন্তান। আজকে ওর কারণে আমি আমি মানুষের বাসায় বাসায় কাজ করি আমার স্বামীকে বাঁচানোর জন্য। জামাই, তুমি না বলেছিলে তোমার বাবা বউ মারা গেছেন? তাহলে উনি কে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার মেয়ের সাথে তোমাকে সংসার করতে দেব না। তুমি ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। যাও, বেরিয়ে যাও। মা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আসলে আমার সংসার বাঁচানোর জন্য আমি এত কিছু করেছি। আমি একটা কুলাঙ্গার সন্তান, আমি পাপী। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তোর কোনো মাপ নাই, তুই আমার একটা কুলাঙ্গার পোলা, তোর মতো পোলা আমার দরকার নাই। আমার আর দ্রুত বাসায় যেতে হবে, আমার স্বামী খুব অসুস্থ, আমি যাই গা। মা আমার আব্বা অসুস্থ, আমার যেতে হবে, আমার যেতে হবে। চল তোমার। এই আরে কি হইছে? হ্যাঁ কি হলো? আল্লাহ রে, আল্লাহ রে, এটা কি হইলো? আল্লাহ, আল্লাহ, কত কও নাকি? কত কও? আল্লাহ, এটা কি করলা তুমি? আমার যত দুঃখ আছে তুমি আমারই দিতাছো। এটা কি হইলো তোমার? আমার মুখ থেকে তোমার আল্লাহ কাইরা নিল। আর আল্লাহ দিতে পারলো না, আমার কষ্ট গান সারা জীবন আমারই দিব। আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, খবরদার, কে তোর আব্বা? হ্যাঁ, তুই আমার স্বামীর গায়ে স্পর্শ করবি না। মা একটা বার আমার মৃত বাবার দেহটাকে জড়িয়ে ধরতে দাও মা। না, জড়াই ধরতেইব না। সেই মানুষটা মানুষের দ্বারে দ্বারে কাম কইরা কামলা দিতে দিতে জীবনটা শেষ করছে, তারে তোর জড়াই ধরতেইব না। সারা জীবনই কষ্ট করে গেছে। আর তুই আইসত, কোনো সময় বাচ্চা থাকতে তো আসস নাই বাপরে দেখতে, কস নাই বাবা তুই কেমন আছো, ভালো আছো?
কি খাইছো এটা তো একটা বারো জিজ্ঞাস নাই। এখন আইছো বাবারে দেখতে না, এখন এই থেকে চলে যা তুই, তোর চেহারা দেখতে চাই না আমি। মা আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু শেষ সময় আমার বাবা মাটিটা কি দিতে দেবে না? তোর কারণে আমার স্বামী আজকে তিলে তিলে মারা গেছে। তুই আমার স্বামীরে মাইরা ফেলাইছ, এখন আইছো মাটি দিতে না? যা চলে যা। দেখো এখনকার সন্তানরা তোমরা দেখো, এই যে কুলাঙ্কার সন্তান আমার, এরকম সন্তান যেন কারো না হয়, কারো যেন না হয়, কারো যেন না হয়। ছি জামাই ছি, তোমার বাবা একজন কামলা বলে তুমি তোমার বাবা মায়ের পরিচয় দাওনি। একটা কথা মনে রাখবে, বাবা মার স্থান সবার উপরে। তুমি যে অন্যায় করেছো তা ক্ষমার অযোগ্য। বাবা বাবা আমার আমার আব্বার একটু ধরতে দিতে বলেন, আমি অনেক পাপ করছি, এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আমার মারে বলেন না একটু আমার আব্বার মাটিটা যেন আমি দিতে পারি। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমাদেরকে মাফ করে দেন না। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। মোল্লা সাহেব দয়া করে ওখানে নিয়ে যান এখান থেকে, আমার চেহারা আমি দেখতে চাই না। আমি আমার স্বামীর একলাই কবর দিব, একলাই মাটি দিব, কারোর দরকার নাই। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই। আপনারা করে নিয়ে যান, আমার মুখটা আগুনের মতো দাউ দাউ করে চলতেছে। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান।